লড়াই লিখেছেন সমরেশ বসু। আবার জল বাড়তে লাগলো। বেতনি নদীতে জল আবার বাড়তে লাগলো। কালো হলো, ফুলতে লাগলো, কিন্তু শব্দ নেই। ঢেউগুলি ফনার মতো বড় হতে লাগলো, উঁচু হতে লাগলো, কিন্তু কোনো শব্দ নেই। চুপি চুপি আবার সে এলো সমুদ্র থেকে, নদীর তলে তলে। চোরা ঝুঁটোর মতো এলো সমুদ্রের জল নিয়ে, আর ফুলতে লাগলো। উঁচু হতে হতে বাঁধ ছাড়িয়ে গেল। ছাড়াতে ছাড়াতে আকাশের সমান উঁচু হলো। আকাশে ফটফটে তারা ছিল, ঢেকে গেল, লেপ্টে গেল। আর জলের তলা থেকে সেই জলস্তম্ভের ঝুঁটো আবার প্রচণ্ড বেগে ঘুরতে ঘুরতে এগিয়ে আসতে লাগলো, কিন্তু কোনো শব্দ নেই। বদি সরতে লাগলো। এই এই আবার আসছে। বদি গা ঘষতে ঘষতে বড় নখ দিয়ে মাটি খামচে সরতে লাগলো। এই অবঘেতেটা আবার আসছে। আবার সোহাগ করে বলতো, সোনা, তোর নাম রেখেছি বদ্রিলারায়ণ। বদি সরতে লাগলো। কুঁকড়ে বেঁকে ছোট হয়ে একটা দেয়াল খুঁজতে লাগলো, একটা কোণ। আর গায়ের মধ্যে চটচট করতে লাগলো ওরই বিষ্ঠা আর মূত্র। কিন্তু আকাশ সমান সেই কালো জল সাপের মতো নিঃশব্দে এগিয়ে আসতে লাগলো। আর জলস্তম্ভের ঘূর্ণিপাকে পড়ে মাছগুলি ছিটকে যাচ্ছে। রাক্ষুসে কামড়গুলি ওলটপালট খাচ্ছে, কিন্তু কোনো শব্দ নেই। আর এগিয়ে আসতে লাগলো। বাঁধ ডিঙিয়ে নেমে একেবারে বদির সামনে এসে দাঁড়ালো। জল দুভাগ হয়ে গেল, আর জলস্তম্ভটা আবার সেই মূর্তি ধরল। সেই কুলোর মতো বড় বড় কান, সাদা মূলোর মতো দাঁত, পাশুটে ধোঁয়া ভরা প্রকাণ্ড মুখ, আর ঝুলে পড়া চোখ। ঝুলে পড়া চোখ দুটো চোয়ালের উপর নেমে এসেছে, আর সেখানেই অঙ্গারের মতো তারা দুটো জ্বলছে, নড়ছে। সে ফিসফিস করে ডাকলো, বদি। বদি চিৎকার করে উঠল, আমি যাব না। সে বলল তেমনি, চেঁচাস না বদি, তোর সময় হয়ে গেছে। বদি মুখ ঢেকে বলল, না, আমি তোর সঙ্গে যাব না, তুই দানো। আমি তোর বাপ নেতাই। এখন তুই দানো, তুই অপঘাতে মরেছিস, তুই ঝুঁটোতে গা ঢেকে এসছিস, তুই দানো। হায়, আমি দানো, কিন্তু তোর বাপ, তোকে নিতেইছি। বদি দুহাত দিয়ে বুক ঢেকে চিৎকার করে উঠল, আমি যাব না। যাবি, তোর সময় হয়েছে। আমি যাব না, আমি একলা আছি বদি, আমার আর কেউ নেই। আয় শালা, তুই দানো, আমি যাব না। গাল দিস না বদি, তোকে গুনিনে খাক। ও নামটা করিস না বদি। আয় গুনিন হে। জল সরতে লাগলো। মূর্তিটা জলের ঘূর্ণিস্তরে ঢুকতে লাগলো। বদির নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। হঠাৎ নিঃশ্বাস পড়তে লাগলো জোরে জোরে। সে আরও জোরে জোরে চিৎকার করে উঠল, আয় গুনিন, বাউল হে। জল সরতে লাগলো, আর নিচু হতে লাগলো, আর ঝুঁটোর জলস্তম্ভে দানোটা আস্তে আস্তে ঢুকতে লাগলো। বদি প্রাণপণে চিৎকার করতে লাগলো, আয় দেখছে, আয় 13 বছরের বদিকে শালা নিয়ে যেতেইছে। জল বাঁধের ওপর সরে গেল, নিচু হতে লাগলো, আর আকাশটা দেখা গেল, তারা দেখা গেল। কিন্তু চুপি চুপি স্বর ভেসে এলো আবার, কিন্তু তোকে যেতে হবে বদি। আয় মা বনবিবি গ, আয় দেখছে, আমার বাপ বিষ্ঠা খেগো দানোটা আমাকে নিয়ে যেতে চাই গো। হে খোকা ঠাকুর গো, আয় দেখছে, আমি জোয়ান হয় নাই, মাছ মারতে যাই নাই। আয় ঢ্যামনার বাচ্চা, দানোটা আমাকে নিয়ে যেতে চাই গো। জল সরে গেল বাঁধের ওপরে, নদীর ওপরে, আর নিচু হয়ে গেল, নদীর সঙ্গে মিশে গেল, ঝুঁটো তলিয়ে গেল। ভাটা পড়া বেতনি ছলছল করে উঠল, যেন এতক্ষণ কে মন্ত্র দিয়ে বেতনিকে ঘুম পাড়িয়ে রেখেছিল। আবার গেমবন দুলতে লাগলো বাঁধের ওপরে। তারাগুলি হাসতে লাগলো মিটিমিটি। পশ্চিমের অনেক দূরের আকাশে ঝাপসা এক ফালি চাঁদ টিমটিম করতে লাগলো। আর বদি এখনও হাঁপাচ্ছে, কাঁপছে থরথর করে। চোখ মেলে আছে ও দেখতে পাচ্ছে এখন বাঁশের আড়াগুলি। অন্ধকারেই দেখতে পাচ্ছে বাঁশের আড়ার ওপরে গোলপাতার চালা। মনে পড়ছে এটা ধানের গুদাম ঘর, ধানের শূন্য গুদাম ঘর, এটা গঞ্জ। আবার যেন কে এলো নিচু হয়ে, এসে ওর নিম্নাঙ্গগুলি চাটতে লাগলো। কুকুরটা এসেছে, নোংরা চাটছে, গরম জিভ দিয়ে চাটছে। ভালো লাগছে বদির, যেন বাছুরকে গায়ে চাটছে। কিন্তু ও আর চোখ বুঝবে না। চোখ বুঝলেই সে আসে, সেই দানোটা। ট্রেন না পেলেই, ঘুমিয়ে পড়লেই টপ করে তুলে নিয়ে যাবে। আর একবার তুললেই শেষ, ছুলেই গেল, ওকে জেগে থাকতে হবে।
খারাপ খারাপ গালাগাল দিতে হবে, গুণিন বাউলের নাম নিতে হবে, খোকা ঠাকুর বনবিবিকে ডাকতে হবে, আর তখনই পালাবে। আর বাপ যখন অপঘাতে মরে দানো হয় তখন সে কাউকে খাতির করে না, ছেলেকেও না। কিন্তু বদি এখনও অনেক ছোট, এখনও জোয়ান হয়নি, মাছ মারতে যায়নি, আর এখনই তাকে নিয়ে যেতে চায়। কান্না ঠেলে উঠল, তার সঙ্গেই আবার সেই তেঁতো জলে ভরে উঠল মুখটা, আর মুখের মধ্যে কিলবিল করে উঠল সেই জিনিস, কিরমি কিরমি থু থু করে উঠল বদি, যেন বান মাছের মতো লাফাতে লাফাতে মুখ থেকে ছিটকে গেল গলার কাছে, তারপর মাটিতে। আবার কিসের শব্দ? বাতাস, বৈশাখের বাতাস সমুদ্র থেকে আসছে, আবার ঘুম পাড়িয়ে দিতে চায়। গোলপাতার ছাউনিতে শনশন শব্দ তুলছে, আর খোলা দরজা দিয়ে খালি গুদাম ঘরে এসে ঢুকছে, গায়ে বেশ করে বুলিয়ে বুলিয়ে ঘুম পাড়াতে চাইছে। কিন্তু বদি আর ঘুমোবে না। আবার কিসের শব্দ? পুবের চালাগুলিতে কালী দিদিরা হাসছে, খাজু দিদি আর টেপি মাসিরা হাসছে। এখন গঞ্জ মরা, ধান মন্দা, পাট নেই, গঞ্জ এখন গা মুড়ে শ্মশানের মতো মহাশ্মশান। তবু বুঝি কেউ এসেছে, বাজার মন্দা হলেও যে মহাজনদের অনেক টাকা থাকে সেই রকম কেউ। আদিবাসীদের কাছ থেকে পচুই এনেছে, তাড়ি এনেছে, তাই খেয়ে হাসছে। আর ও তো হারমোনিয়া বাজছে, আর ওই তো হারমোনিয়া বাজছে, বোধহয় খাজু দিদি গান করছে, মাথা খাও যেও না। আর কালী দিদিরা পচুই খেলে কী রকম খেপে যায়, গায়ে জামা কাপড় রাখে না, খালি হাসে। এখন সেই রকম হাসছে। তবে কি রাত বেশি হয়নি? কিন্তু চোখের পাতা বুজে আসছে কেন? শালা আমাকে মন্ত্র দিচ্ছে, আই গুনিন হে। কিন্তু বাঁশের আড়াগুলি হারিয়ে যাচ্ছে, অন্ধকার গাঢ় হয়ে আসছে, আর মুখের মধ্যে আবার কিলবিল করছে, কিন্তু ফেলতে পারছে না, কেবলই যেন তলিয়ে যাচ্ছে। টানছে নাকি কেউ? কে কে? আয় খোকা বাবু হে। এই সব ঠিক হয়ে গেছে, এই তো সব দেখা যাচ্ছে। এখন দিনের বেলা, সকালবেলা, এই তো নদী, বেতনি নদী কেমন কলকলাচ্ছে, ছলছলাচ্ছে, আর চলেছে ভাটার টানে। আকাশটা ফর্সা, কোথাও মেঘ নেই, বাতাসে গেমোবন দুলছে নুইয়ে। আর বদি বসে আছে বাঁধের ওপরে, ও দেখছে জল নতুন, নদী দক্ষিণে ছুটেছে। ওর নাকে গন্ধ লাগছে, সেই গন্ধ পাকা ওর চাকা ফল আর গেমো ফলের। ওর নাকে গন্ধ লাগছে পাকা কেওড়া ফলের, আর চোখ দুটো কামটের মতো তীক্ষ্ণ এবং অপলক হয়ে উঠছে, মুঠি পাকিয়ে যাচ্ছে। জলে যেন কি দেখতে পাচ্ছে ও, আর বিড়বিড় করছে, এসেছে, এসে পড়েছে, আরও আসছে। এইবার এই সময় ওই তো সেই চোখ, লাল হীরার মতো চোখ আর রূপোর মতো শরীর, আর বদির কানে বাজছে সেই শব্দগুলি, এই সেই খোকা ঠাকুরের আশীর্বাদ। দূর সমুদ্র, অনেক দূর, আর সেই পাতাল থেকে ওরা এসেছে খোকা ঠাকুরের হুকুমে, লড়ে নিতে হবে। বদি উঠে দাঁড়ালো, ও উলঙ্গ, কিন্তু ঘা পাঁচড়াগুলি নেই, শরীরটা তাজা লাগছে, বমি আসছে না, মুখে কিছু কিলবিলিয়ে উঠছে না। বদি তাকালো চারদিকে, সাবধানী সতর্ক চোখে চারদিকে দেখল, না কেউ নেই, কেউ নেই আশপাশে। আর বাঁধের নিচেই গেমো বনের মধ্যে ঢোকানো রয়েছে নৌকাটা, তীরের মতো নৌকা, ছই নেই। পাটাতনের ওপর জড়ো করা হয়েছে জোড়া লাগানো বিনজাল, বৈঠা রয়েছে গলুয়ের কাছে, কেউ নেই আশেপাশে। আর ওরা আসছে, লাল লাল হীরার মতো চোখ আর রূপোর মতো শরীর, বিশাল ও গম্ভীর, নির্ভয় আর শান্ত, পুচ্ছ দোলাচ্ছে জলে, লড়বার জন্যে ডাকছে। বদি ঝাঁপিয়ে পড়ল গেমো বনে, নৌকা খুলল তাড়াতাড়ি, পৈঠা তুলে চার দিয়ে ভেসে গেল নদীর জলে, ভেসে গেল দক্ষিণে ভাটার টানে। জোরে জোরে বৈঠা টানতে লাগলো, তীরের মতো ছুটল দক্ষিণে। গন্ধ লাগছে নাকে, ওরা আসছে দূর সমুদ্র থেকে, খোকা ঠাকুর ওদের পাঠিয়েছে, গন্ধে ওদের পাগল করে ছুটিয়ে দিয়েছে, বলেছে যা খেগে যা, লড়ে খেগে যা। ওরা আসছে, এখন ভাটা সমুদ্রে যাচ্ছে, যাচ্ছে গন্ধ বয়ে নিয়ে। আর ওরা আসছে উজান ঠেলে, নিঃশব্দে, দল বেঁধে, গায়ে গা দিয়ে আসছে। আর বদি যাচ্ছে মুখোমুখি হতে, জীবনের সঙ্গে আর মনের সঙ্গে। এই রকম আমাদের সামনাসামনি দাঁড়াতে হয় বাবা বদি। জোরে, আরও জোরে। কোথায় মুখোমুখি হবে? শালকির চরে?
না, বৈচকের বনে না, তবে আরও নিচে, আরও সাইমারা চরে, ওই দূরে সাইমারা চরে, জোরে জোরে জোরে, আরও জোরে হে বদি। নৌকাওয়ালারা যদি পেছন তাড়া করে, যদি ধরে ফেলে, তবে আর হবে না, পিটিয়ে মেরে ফেলবে। এই সাইমারার চর, চর নয় জঙ্গল, গোলপাতার বন আর গেমো ওড়চাকা কেওড়ার জঙ্গল, পাকা পাকা ফলে গাছ ভর্তি, তলায় বিছানো, অন্ধকার সাইমারার জঙ্গল গন্ধে আমোদিত। এইখানে এই সেই জায়গা। জলের ধারেই অর্জুনের গোড়ায় নৌকা বাঁধল বদি, লাফিয়ে ডাঙায় নামল। পলিমাটির পিছল পা হড়কে যায়। চরে জল নেই, ভাটায় নেমে গেছে। জোয়ার আসবার আগেই লড়বার জায়গার গণ্ডি দিতে হবে। ওরা আসছে, যাত্রা করেছে দূর সমুদ্রের অন্ধকার পাতাল থেকে। এবার উজান ঠেলছে, তারপরে জোয়ারে গা এলিয়ে দেবে। অনেকগুলি বিঞ্জাল একসঙ্গে জোড়া, জুড়ে জুড়ে লম্বা করা হয়েছে। প্রায় 2 মণ বোঝা টেনে টেনে নামালো বদি, পাটাতন তুলল। খোলের মধ্যে জোয়ান মানুষের বুক সমান বাঁশ। তাড়াতাড়ি নামালো বদি, কোমরে হাত দিয়ে দাঁড়ালো। দেখল সাইমারার অন্ধকার জঙ্গলাবৃত চরকে, তারপর গেমো ওড়চাকা আর কেওড়ার ঘন সন্নিবিষ্ট অংশকে ঘিরে পায়ে হেঁটে গোল করে একটা পাক খেয়ে এলো। মাটিতে তাকিয়ে দেখল, পায়ের ছাপ পড়েছে পলিমাটিতে। এবার শাবল দিয়ে গর্ত করে বাঁশ পুঁতল, কয়েক হাত দূরে। একটা করে বাঁশ গোল করে ঘিরে পুঁতল। তারপর হঠাৎ চমকে ঘুরে তাকালো। জলে শব্দ নেই, সব স্তব্ধ হয়ে যাচ্ছে। ভাটা শেষ হয়ে আসছে। সময় নেই আর, তাড়াতাড়ি। বিঞ্জাল বাঁশের গায়ে গায়ে পেতে ফেলল, পেতে ঘিরল চারদিক গোল করে। দুহাত দিয়ে নরম পলিমাটি নিয়ে জাল চাপা দিতে লাগলো। সবটা জাল পলিমাটি দিয়ে ঢেকে দিতে হবে। ওরা আসছে। গায়ে একবার একটু ইশারায় জালের সুতো ঠেকলেই সজাগ হয়ে যাবে। এসো না, আর এসো না, আমরা টের পেয়েছি, ওরা হেরে গেল, এসো না কেউ, সংবাদ চলে যাবে দূর পাতালে। মাটি ঢাকা শেষ হবার আগেই প্রবল গর্জন কানে এলো বদির। মাথা তুলে দেখল বাসুকির মতো ফেনা মুখে নিয়ে আকাশের বুক ঘেঁষে বান আসছে। আর সময় নেই। কোনো রকমে শেষ সীমা পর্যন্ত মাটি ঢেকে ছুটে এসে নৌকায় উঠল বদি। দুহাত দিয়ে প্রাণপণ শক্তিতে অর্জুনের গোড়ার সঙ্গে বাঁধা মোটা দড়ি আঁকড়ে ধরে রইল। আর সেই মুহূর্তেই সহস্র ফনা এসে প্রচণ্ড গর্জনে ঝাঁপিয়ে পড়ল ওর ওপর। মনে হলো অর্জুনের মগডালে ঠেলে তুলল নৌকা শুদ্ধ। আবার আছড়ে নামালো, আবার তুলল, আবার নামালো, আবার। তারপর এক সময়ে স্থির হলো। উলঙ্গ শরীরটা নিয়ে ও শুয়ে পড়েছিল। বান চলে যাবার পর আরও খানিকক্ষণ ও চুপ করে পড়ে রইল। যখন নৌকাটা শান্ত হলো, বদি আস্তে আস্তে মুখ তুলল। ডুবে গেছে, সাইমারার চর ডুবে গেছে, আরও ডুবছে। জোয়ার এসেছে, আরও ডুবছে। আর বদির মুখে একটা হাসি ফুটছে। ও উঠে দাঁড়ালো। উলঙ্গ কালো সন্নুড়ি চুল আর দুধের এবং নতুনে মেশানো দাঁতের হাসি, কিন্তু অপলক চোখে তীক্ষ্ণ শিকারীর দৃষ্টি। জলের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। চুপি চুপি বলল, আসছে, আমি দেখতে পাচ্ছি, আসছে। আমি দেখতে পাচ্ছি। লাল লাল হীরার মতো চোখ আর রূপোর মতো শরীর, সুচতুর উৎকর্ণ মন্থর গতি আর গম্ভীর। সেও বাঁচবার জন্যে আসে, আমিও বাঁচবার জন্যে আসি। হঠাৎ জল একবার চলকে উঠল। লোভ দেখাচ্ছে, পরীক্ষা করছে। কেউ আছো? শত্রু কেউ আছো? বদি নিঃশ্বাস বন্ধ করে রইল। এই ওদের লড়াই, এই লোভ দেখানো আর এই স্তব্ধতা, উৎকর্ণ মন্থর গতি, সুচতুর নড়াচড়া। কিন্তু আমি মাছ মারার ছেলে, তোর সঙ্গে আমার এই হার জিতের খেলা। কথাগুলি সব মনে পড়তে লাগলো বদির। ও স্থির হয়ে রইল আর তীক্ষ্ণ চোখে দেখল বাঁশের খুঁটিগুলি। আর বেশি দেরি নেই খুঁটিগুলি ডুবতে। তার আগেই কাজ শেষ করতে হবে। নিঃশব্দে নিঃসাড়ে জলে নামল বদি। ওর নাভি পর্যন্ত ডুবে গেছে আর তরতর করে জল বাড়ছে। একটু শব্দ না করে আস্তে আস্তে খুঁটির কাছে গিয়ে দাঁড়ালো। নিচু হলো। নিচু হয়ে একেবারে নিঃশব্দে জাল টেনে তুলে খুঁটির ডগায় বাঁধল। আবার আর একটা খুঁটির কাছে গিয়ে তুলল, জাল বাঁধল ডগায়। নিঃসাড়ে সমস্ত খুঁটির ঘেরাওটা ঘুরে ঘুরে জাল তুলে তুলে গণ্ডি বাঁধতে লাগলো খুঁটির সঙ্গে। যত সময় যেতে লাগলো ততই জল বাড়তে লাগলো আর ওর গলা অবধি ডুবে গেল।
তখন ডুব দিয়ে দিয়ে জাল তুলে বাঁধল খুঁটির ডগায়। কিন্তু সাবধান, শব্দ যেন না হয়। ওরা হারছে। ওরা নিশ্চিন্তে খাচ্ছে পাকা গেমো ফল, ওড় চাকা আর কেওড়া ফল। ওই ফলের গন্ধে পাগল করে ওদের ছুটিয়ে দিয়েছে খোকা ঠাকুর। বলে দিয়েছে, সাবধান, সেই তোমার শত্রুপুরী, সেইখানে তোমার বাঁচা মরার লড়াই। আর বদির মনে পড়ছে সেই কথাগুলি। সংসারের এই বিধি, লড়েই বাঁচতে হয় বাবা, আমাদের লড়েই মরতে হয়। গণ্ডির শেষ সীমা অবধি যখন জাল বাঁধা হয়ে গেল, তখন বদির ডুবো জল। স্রোত ওকে টেনে নিয়ে যাচ্ছে উত্তরে, কিন্তু শব্দ করার উপায় নেই। নিঃশব্দে সাঁতার কেটে কাছের একটা গাছ ধরল ও। নৌকায় ফিরে যাওয়া আর সম্ভব নয়। জল না চলকিয়ে আস্তে আস্তে গাছে উঠে পড়ল। সময় যেতে লাগলো, জল বাড়তে লাগলো, বেলা মাঝামাঝি উঠল, জল বাড়তে লাগলো। ওরা হারছে। বেলা ঢল খেল, জল নামছে, আসে যত জোরে, নামে তার থেকে জোরে, নামে তার থেকে জোরে, জল নামছে। আর ওদের লোভ বেড়ে গেছে। ওরা গন্ধে পাগল হয়ে গেছে। পেটে ওদের অভর ক্ষুধা। মানুষকে ক্ষুধা দিয়েছেন উনি, আর তার জ্বালায় লড়তে বলেছেন। মানুষকে ঘর সংসার ছেলে মেয়ে দিয়েছেন উনি, তাদের লড়ে বাঁচতে বলেছেন। বুঝলি কি না বাবা? কথাগুলি মনে পড়ছে। আর ক্ষুধা সত্যি অভর। ঘর সংসার ছেলে মেয়ে কি জানে না বদি? ও দেখল জল নামছে, খুঁটি জেগে উঠছে, জাল দেখা দিচ্ছে। বদি নেমে এলো গাছ থেকে, এখনও সাবধান। নিশ্চুপে এলো নৌকায়, পাটাতন সরিয়ে বার করলো মুগুর, শালকাঠের ভারী আর মোটা মুগুর। আর ঠিক সেই মুহূর্তে অনেকখানি জল চলকে উঠে একটা রূপলি গা লাফিয়ে উঠল। মুহূর্তেই অদৃশ্য হলো আবার। বদি চিৎকার করে উঠল, আই পাঙাশ, আই পাঙাশ, আমি আছি। মুগুরটা সে তুলে ধরল। জল নামছে তরতর করে, আর বাঁশের খুঁটিগুলি দুলে উঠছে। ওরা ঘাই মারছে জলে। আবার একটা লাফ দিয়ে উঠল জলে। বিরাট পাঙাশ, আঁশ নেই, পালিশ করা রূপোর মতো সরার। বদি লাফিয়ে জলে পড়ল, জল তার হাঁটুতে। গণ্ডির মধ্যে মাছগুলি লাফাচ্ছে, পাঙাশ, ছোট বড় রূপলি পাঙাশ। দূর সমুদ্রের আশীর্বাদ। লাফিয়ে জাল টপকে ভিতরে ঢুকল বদি, আর বিস্ময়ে থমকে রইল। এত বড় বড়! হে বাবা খোকা ঠাকুর, আমার থেকে বড় পাঙাশ। দুহাতে মুগুর তুলে মাছগুলির ওপর ঝাঁপিয়ে পড়ল বদি। মাছগুলি লাফাতে লাগলো, যেন গাছে উঠতে চাইছে। আর পড়ন্ত বেলার রোদে যেন রূপলি উড়ন্ত মাছ মনে হচ্ছে, ঝলকে উঠছে। মুগুর দিয়ে আপ্রাণ পিটতে লাগলো বদি, চিৎকার করতে লাগলো, লড়ে যা, লড়ে যা। জল লাল হয়ে উঠতে লাগলো, কিন্তু কেউ শান্ত হচ্ছে না। 1, 2, 3, 4, প্রায় 10-12টা হবে। আর সবগুলোই বড়। আরে বাবা, ওটা কত বড়! শালা আমাকে দেখছে। আমার থেকে বড়, বাবার থেকেও বড়। বৃহৎ পাঙাশটার অর্ধেক শরীর তখনও জলে ডুবে আছে। বদি মুগুর তুলল, মাছটা লাফ দিল। এক লাফে বদির মাথা ছাড়িয়ে উঠল, আর পড়ল একেবারে ঘাড়ের উপরে। এই শালা ছাড়! বদি সরতে চাইল, কিন্তু মাছটা ওকে নিয়ে মাটিতে পড়ল। ও নিজেকে ছাড়াতে চাইল, কিন্তু কেমন যেন জুড়ে রইল পাঙাশটার গায়ে। আর মনে হলো কাঁধের কাছে একটা অসহ্য যন্ত্রণা। বদি দুহাত দিয়ে প্রকাণ্ড পাঙাশের পিছল শরীরটাকে জড়িয়ে ধরল, আর ছাড়াতে চাইল, পারছে না। জল আরও নামছে। বদি দেখল রক্ত পড়ছে, কাদায় আর জলে রক্ত মাখামাখি। কিন্তু মানুষের সঙ্গে হাতাহাতি লড়বার বুদ্ধি নেই মাছের। পাঙাশটাও ছটফট করছে, ওলটপালট খাচ্ছে। আর বিশাল মাছটার সঙ্গে বদিও ওলটপালট খাচ্ছে। অসহ্য যন্ত্রণা। মনে হলো বদির বুকের মধ্যে কিছু বিঁধেছে গিয়ে আমূল। বদি মাছটার মাথায় মুখ ঠেকিয়ে উঁকি দিল নিচের দিকে। দেখল পাঙাশের কানের কাছে তীক্ষ্ণ কাঁটাটা তার কণ্ঠার পাশে নরম জায়গার মধ্যে ঢুকে গেছে। রক্তের স্রোত দেখা মাত্র আতঙ্কে কেঁপে উঠল বদি। চিৎকার করে উঠল, আই শালা, তুই আমাকে মারছিস! সারা গণ্ডিটা জুড়ে তখন অন্যান্য মাছগুলি দাপাদাপি করছে, যেন একটা তাণ্ডব চলেছে পলির পাঁকে। বদি আবার চিৎকার করে উঠল, আই খোকা ঠাকুর, তুমি আমাকে দানও করলে হে! ও শেষবারের জন্য মুক্তির চেষ্টা করলো, পারল না। আর সেই কথাগুলি ওর মনে পড়তে লাগলো। আমরা দুজনেই লড়ি, আমরা দুজনেই মরি, আগে আর পরে, বুঝলে বাবা? গঞ্জে সকাল হলো। এখন গঞ্জ মরা, ধান মজা, পাট নেই। নেহাত ঘরের বেড়াগুলি, চালগুলি পাহারা দেওয়ার জন্যে
গদিতে গদিতে এক আধজন করে থাকতে হয়, তাই কিছু লোক আছে। তারাই আবিষ্কার করলো বদি মরে পড়ে আছে গুদাম ঘরের মধ্যে। খবর দেওয়া হলো মালোপাড়ায়। মালোরা এলো, দেখলো মাথাটা ঘাড়ে গুঁজে মরে পড়ে আছে নিতাই মালোর ছেলেটা। মরতই আজ আর কাল, সবাই অপেক্ষা করছিল কেবল। নাকে কাপড় চেপে ঘাড় গোঁজা শক্ত দুর্গন্ধময় শরীর সবাই বার করে এনে বাঁধের ওপর শোয়ালো। কতটুকুনি আর শরীরটা? কত বয়স হয়েছিল ছেলেটার? একজন জিজ্ঞেস করলো। আর একজন বলল, কে জানে, নিতাইও মরল, সঙ্গে সঙ্গে বউটাও মরল। ছেলেটা তো মেগে মেগে খাচ্ছিল, কদিন দেখছিলাম খালি শুয়ে পড়ে থাকে। সকলেই চুপচাপ। একজন বাঁশ আনতে গেছে, এই বাঁশেই ঝুলিয়ে নিয়ে যাওয়া চলবে, ওই দূরের বাঁকের মুখে জ্বালিয়ে দিলেই হবে। একজন বলল, ওর বাবা নিতাই গিয়ে মরল সেই সাইমারার জঙ্গলে। হ্যাঁ, কালীনগরওয়ালাদের জাল নৌকো চুরি করে নিয়ে গেছিল। নিজের তো কিছু ছিল না, কতদিন বেকার বসেছিল, পেটের টানে অত বড় জোয়ানটা আর মরল কিভাবে বলো? ইস, অত বড় পাঙাশ মাছটা কোনোদিন দেখি নাই, কিন্তু কণ্ঠায় গিঁথল কি করে বল দিনি? মাছ মারার মাথার ঠিক না থাকলেই হয়, সামলাতে পারে নাই। আর দেখ ভাগ্যি, পর তো পর একেবারে ঘাড়ে। মরণ ধরা মাছটা নিশ্চয়ই পেল্লায় একটা লাফ দিয়েছিল। কপাল, কত মন ওজন ছিল যেন? 1.5 মনের ওপরে। এই গঞ্জেই তো বিকলে এনে নিতাইয়ের মহাজন পঁচানন দাস। হ্যাঁ, অনেক নাকি পাওয়ানা হয়েছিল নিতাইয়ের কাছে, তবু নাকি মহাজনের পাওয়ানা মেটে নাই। সকলে চুপ করল। তারপরে বাঁশটা নিয়ে একজন এলো। ধন্যবাদ।